যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও আলবদর কমান্ডার মুজাহিদ কার্যকরে আর কোনো বাধা নেই। আলোচনা সাপেক্ষে প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত আসামি পক্ষে। উনি ক্ষমা না চেলেও রাষ্ট্র যদি ইচ্ছা করে, সরকার যদি ইচ্ছা করে, তাহলে তার দণ্ডাদেশ কমাতে পারে, মকুব করতে পারে। বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া আজকে রিভিউ পিটিশন খারিজের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটল। জেল কোড মেনে 7 দিন অপেক্ষার সুযোগ নেই। আমরা শেষ পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করব এবং আমরা এই রায় কার্যকর করব। দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা। সিদ্ধান্ত সাময়িক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে সহযোগিতার আহ্বান। দিনাজপুরে গুলিবিদ্ধ ইতালীয় নাগরিককে উন্নত চিকিৎসার জন্য আনা হলো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। জেলা জামায়াতের সেক্রেটারি আটক। টিআইবি রেজিস্ট্রেশন বাতিলের জন্য এনজিও ব্যুরোকে সংসদীয় কমিটির সুপারিশ। প্রচলিত আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা, জানালেন সুরঞ্জিত। এবং নোয়াখালীতে অস্ত্রের মুখে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। প্রমাণ হলে সন্তানের উপযুক্ত শাস্তির দাবি মামলার মূল আসামি রাজুর মায়ের। রিভিউয়ের আবেদন খারিজ করে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলবদর কমান্ডার আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকাল 11:30টার দিকে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন রায় কার্যকরে আর কোনো বাধা নেই। আফজাল হোসেনের রিপোর্টে আমরা প্রথমে দেখে নেব সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি ও রায়ের বিস্তারিত। উদ্ধত আচরণ, রায় ফাঁস এবং বিচার চলার সময় নানা বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায়ের পরও খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল নিয়েও করেছেন নানা নাটকীয়তা। রিভিউ শুনানিতে 5 পাকিস্তানের সাক্ষ্য নেওয়ার আবেদন, মৃত্যুদণ্ডের বৈধতা নিয়ে রিট করা সহ নানা ছলচাতুরের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন 71 সালে তিনি দেশেই ছিলেন না, ছিলেন পাকিস্তানের পাঞ্জাবে। আপিল বিচার বলেছে যেহেতু বর্তমান পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একটা বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা হয়তোবা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে এই ধরনের একটি সার্টিফিকেট পাঠিয়েছে। যদিও এর সপক্ষে অকাট্য প্রমাণ না দেখিয়ে নানাভাবে আদালতকে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করেছেন তার আইনজীবীরা। বুধবার রিভিউ শুনানিতে আদালত বলেন তিনি 71 সালে দেশেই ছিলেন, করেছেন হত্যা, গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ। প্রায় 1.5 ঘন্টা এই বিষয়ে শুনানি শেষে রিভিউ আবেদনটি খারিজ করে দেন আদালত। এই সার্টিফিকেট এই মুহূর্তে, শেষ মুহূর্তে এটাকে বিবেচনা করার কোনো সুযোগ আছে বলে আদালত মনে করেন নেই। আমরাও একই রকম বক্তব্য দিয়েছি। আজকে রিভিউ পিটিশন খারিজের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটল। এই আদেশের ফলে সাকা চৌধুরীর মামলার সব আইনি প্রক্রিয়া শেষ হলো, কেটে গেল ফাঁসি কার্যকরের আইনি বাধা। দীর্ঘ 5 বছর বিচার প্রক্রিয়ায় নানাভাবে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা এবং বিচার বিলম্বিত করার চেষ্টা করেছিলেন বিতর্কিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। সবশেষ আপিল বিভাগ তার রিভিউ আবেদনটি খারিজ করে দেওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা খুব দ্রুতই এর রায়টি কার্যকর করবে সরকার, এমনটিও মনে করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুক্তিযুদ্ধের সময় নানা ঘৃণ্য অপরাধকারী জামায়াত নেতা আলবদর কমান্ডার আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায়েও বহাল রাখা হয়েছে ফাঁসির আদেশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে থাকছে মুজাহিদের রায়ের বিস্তারিত।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে আলবদর কমান্ডার আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউর রায় ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখ ছিল বুধবার। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ বেলা 11:30টায় এজলাসে বসে মিনিট দুয়েক সময় নিয়ে জানিয়ে দেন রিভিউ খারিজের কথা। এর ফলে আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকলো আলবদর কমান্ডার মুজাহিদের। এর আগে 2013 সালের 17 জুলাই মানবতাবিরোধী 7টি অপরাধের মধ্যে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন হত্যা, বুদ্ধিজীবী সহ গণহত্যা এবং ফরিদপুরের বকচরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে হত্যার দায়ে ফাঁসির দণ্ড দিয়েছিলেন তাকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে সিরাজউদ্দিন হত্যা থেকে খালাস এবং বকচর গণহত্যার সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিলেও বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আপিল আদালত। আপিলের বিরুদ্ধে মুজাহিদ রিভিউ করলে সেটিও নিষ্পত্তি হয়ে গেল। মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে কোনো বাধা নেই এখন সরকারের সিদ্ধান্তে, এবং তারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান সেই কথা আলাদা। যেহেতু মামলা আজকে খারিজ হয়ে গেল দুটো মামলাই, সুতরাং কোনো রকম স্থগিতাদেশ নেই, কাজেই কোনো রকম শর্ট অর্ডারের দরকার নেই। এদিকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী রায় সঙ্গত হয়নি মন্তব্য করে বলছেন, প্রাণভিক্ষা চাইতে হবে এমন কোনো কথা নেই, রাষ্ট্র চাইলে সাজা কমাতে বা মওকুফ করতে পারে। আলী হাসান সাহেব কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত বা কোনো ঘটনার সময় উপস্থিত ছিলেন, আইনের ভাষায় বলা হয় ওভারড্যাক্ট নাই, এবং সেই কারণেই তাকে যে ফাঁসি আদেশ দেওয়া হয়েছে এটা সঙ্গত না। সরকার যদি ইচ্ছা করে তাহলে তার দণ্ডাদেশ কমাতে পারে, মওকুফ করতে পারে, ওনার চাইতে হবে এমন কোনো বিধান নাই। আলী হাসান মুজাহিদের এই মামলাটি সহ মানবতাবিরোধী অপরাধের 5টি মামলার রিভিউর নিষ্পত্তি হলো। 1971-এর মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখন দেশকে মেধাশূন্য করার যে পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, সেই পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম দোসর ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। স্বাধীনতার 42 বছর পর সেই বুদ্ধিজীবী হত্যার দায়ে তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে জাতি কিছুটা হলেও ঋণমুক্ত হলো বলে মনে করছেন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে জেল কোড মেনে 7 দিন অপেক্ষার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সন্ধ্যায় তার গুলশানের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে খুব দ্রুতই রায় কার্যকর করা হবে বলেও জানান। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এ বলা আছে পরিষ্কারভাবে যে ট্রাইব্যুনালের রায় কার্যকর করার জন্য সরকার যেই ব্যবস্থা উপযুক্ত মনে করে সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। জেল কোডে বলা আছে 7 দিন, জাজমেন্টে বলা আছে যে জেল কোড উইল নট অ্যাপ্লাই, সেহেতু 7 দিন অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আমরা শেষ পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করব এবং আমরা এই রায় কার্যকর করব। যে কোনো ধরনের নাশকতা এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে বিজিবি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানির চূড়ান্ত রায়কে কেন্দ্র করে আজ সন্ধ্যা 6টা থেকে রাজধানীর সড়কগুলোতে বিজিবি মোতায়েন করা হয়। রাজধানীর আজিমপুর, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামীকাল সকাল পর্যন্ত তারা মাঠে থাকবেন। শীর্ষ মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আনন্দ উল্লাসে মেতে ওঠেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পরে তারা সেখান থেকে আনন্দ মিছিল নিয়ে টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে জড়ো হন। এ সময় বিজয়ের মাস শুরুর আগেই সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান মঞ্চের মুখপাত্র। ফাঁসির আদেশ বহাল রাখার মধ্য দিয়ে 16 কোটি মানুষের চাওয়া পূর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রমিনেন্ট দুজন যুদ্ধাপরাধী যারা খুন শুধু করেনি, খুনের পর বিকৃতভাবে বাংলাদেশের স্বাধীনতাকে নানাভাবে তিরস্কার করেছে, এরকম দুজন যুদ্ধাপরাধী তাদের আজকে রিভিউ নিষ্পত্তি হয়েছে। এই রিভিউয়ের মধ্য দিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা এই যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করে এদেশকে কলঙ্ক মুক্ত করা, যুদ্ধাপরাধী মুক্ত করা, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সারা দেশের মানুষকে নিয়ে এই যুদ্ধাপরাধীদের বিচারিক রায় কার্যকরের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, যুদ্ধাপরাধী মুক্ত এবং কলঙ্ক মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে আমরা বিজয় দিবস উদযাপন করব। দেখছেন রাত 11টার সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এছাড়া রায় ঘোষণার পরপর প্রায় 1.5 ঘন্টার জন্য পুরো দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত না জানালেও বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তার কারণে সরকার এ ধরনের ব্যবস্থা নিতেই পারে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী আহসান মুজাহিদের চূড়ান্ত রায় ফাঁসি বহাল রাখার ঘোষণার পরপরই দেশে 4টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় বিটিআরসি। এর কিছুক্ষণ পরই হঠাৎ করে 1.5 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় পুরো ইন্টারনেট সেবা। মূলত নিরাপত্তাজনিত কারণে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধেই বিটিআরসি এ নির্দেশনা জারি করে। তবে পূর্ব ঘোষণা ছাড়াই এ ধরনের সিদ্ধান্তের ফলে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষকে। আমরা ফ্রেন্ডের কাছে যদি আমাদের কোনো কিছু দরকার হয় তো আমরা হোয়াটসঅ্যাপে বলি যে মেসেজ দিই। কোন একটা ক্লাস আমি করতে পারিনি, ক্লাস লেকচারটা আমার নেওয়া হয়নি, তো তখন আমরা কি বলি যে হ্যাঁ ছবিটা তুলে মেসেঞ্জারে পাঠায় দে, যাতে আমি ওটা নিয়ে পড়ে নিতে পারি। বিশেষজ্ঞদের মতে ব্যবসা, বাণিজ্য, অফিস, আদালত সহ দেশের অনেক কিছুই এসব ইন্টারনেট সেবার উপর নির্ভরশীল হলেও নিরাপত্তার বৃহৎ স্বার্থে তা মেনে নেওয়া উচিত সাধারণ মানুষকে। পাশাপাশি নিরাপত্তার বিকল্প ব্যবস্থা চালু করে দ্রুত এসব সেবা খুলে দেওয়ার তাগিদ দেন তারা। বৃহত্তর অর্থে যাতে পপুলার যে বিষয়গুলো সবসময় অধিকাংশ মানুষ ব্যবহার করে, সেগুলোকে ব্যবহার করে যেন অপরাধী চক্র কোনো ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে, এই সমস্ত কনটেক্সটে এগুলোকে বন্ধ না করে সেগুলোকে মনিটর করে যে অপরাধীরা যেন ইউজ করতে না পারে সেই দিকে সচেষ্ট হওয়াটাই আসলে আমিও মনে করি সেদিকে সচেষ্ট হওয়া উচিত আমাদের। মানে যেহেতু কমিউনিকেশনটা বন্ধ আছে, তাদেরকে অল্টারনেটিভ মিডিয়া ইউজ করতে হবে, হয়তো টেলিফোন লাইন ইউজ করতে হবে বা SMS ইউজ করতে হবে। ওগুলো কিন্তু মোড মনিটর করা যায়, গভর্নমেন্টের কাছে টুলস আছে ওগুলো মনিটর করার জন্য। রাইট, গভর্নমেন্ট তার জনগণের স্বার্থ বা নিরাপত্তা রাখার জন্য সে ডিসিশনটা নিতেই পারে। মানে আমার জনগণ আগে, সেফটি ফার্স্ট। এর আগে বিএনপি জামাতের অবরোধ কর্মসূচির সময়ও 5টি সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপত্তার কারণ দেখিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রায় কার্যকরকে কেন্দ্র করে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি ঠেকানোর পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটের কয়েকটি সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিকে আদালতের রায়ের কপি কারাগারে আসার পরই আইন অনুযায়ী রায় কার্যকর হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু আমাদের দেশে নয়, ফ্রান্সে এবং অন্যান্য জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার সময় একটা অচল অবস্থা সৃষ্টি করতে পারে। সেই জন্যই আমরা দেশকে স্থিতিশীল রাখার জন্য, আমরা শান্ত রাখার জন্য আমরা নিরাপত্তার খাতিরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2 জনের বিচার কার্য শেষ হয়েছে। বিচার বিভাগের থেকে যেই নির্দেশ আমাদের হাতে এসে পৌঁছবে, তারপরে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এখন কোর্টের থেকে আমাদের কাছে আসবে এবং আইজি প্রিজনের কাছে যাবে, অর্ডারটা যাবে। সেই অর্ডারটা পেলে তারপর আমাদের সবকিছু ঠিকঠাক হলে আমরা তখন বলবো যে অর্ডার এক্সিকিউট করা যায়। রাত 11টার সময় আরো থাকছে। প্যারিসে আবারও গোলাগুলি। এবার সন্দেহভাজন সন্ত্রাসী ধরার সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ। হামলাকারী সহ নিহত 2, আটক 7।
তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পদক্ষেপে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জনগণের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যে পদক্ষেপ আমরা নিয়েছি সেখানে প্রত্যেকটা মানুষের সহযোগিতা প্রয়োজন এবং যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দেওয়া, আইনের হাতে সোপর্দ করা এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া। জনগণের নিরাপত্তা বিধানের জন্য আমাদের যেমন পুলিশ বাহিনীকে আমরা আরও শক্তিশালী করছি, তার সংখ্যা বাড়াচ্ছি। আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়া এবং তাদের শক্তিশালী করা। প্রত্যেক একেবারে ইউনিয়ন উপজেলা পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা যাতে উন্নত হয় তার জন্য আমরা কমিটি ইতিমধ্যে করেছি। এই কমিটিগুলি আরও সক্রিয় করা, আর সবথেকে বড় কথা দেশের মানুষকে সচেতন করা। এই সচেতনতার সৃষ্টি হলেই আমরা দেশকে আরও শান্তিপূর্ণ পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। কারণ প্রত্যেকটা মানুষ যত বেশি সচেতন থাকবে ততই বেশি আমরা সাফল্য অর্জন করব। আবারও প্রমাণিত হয়েছে যত বাধা ষড়যন্ত্রই হোক, যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে কোনো আপোষ করে না সরকার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের রায় ঘোষণার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ মন্তব্য করেন। এ সময় তারা বলেন, কোনো শক্তি এই রায় কার্যকরকে বাধাগ্রস্ত করতে পারবে না। রায় কার্যকর করার সময়ের ব্যাপার মাত্র। তারা জামাত এবং বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে এই বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এখনো তারা এই রায় যাতে কার্যকর না হয় তার জন্য তারা তৎপরতা চালাতে পারে তাদের লবিস্টের মাধ্যমে, কিন্তু কোনো অবস্থাতেই এই রায়কে কার্যকর করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত অনর বিচারের সংস্কৃতি যে আমরা চালু করেছি, এটা আমরা অবশ্যই এই রায় কার্যকর করার মধ্য দিয়ে তা আমরা বহাল রাখবো এবং কোনো অবস্থাতেই কোনো শক্তি এই রায়কে কার্যকর করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। সকল বাধা বিপত্তি, বিদেশি লবিস্ট, ষড়যন্ত্র, মানুষ হত্যা, সকল অপকর্মের মধ্য দিয়ে তাদের এই বিচারের রায় ঠেকাতে পারে নাই। আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের বিজয় হয়েছে। দিনাজপুরে গুলিবিদ্ধ ইতালিয়ান নাগরিক পিয়েরো পালোরারিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ আনা হয়েছে। সকালে শহরের বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে ৬৫ বছর বয়সী এই বিদেশি চিকিৎসককে পেছন থেকে গুলি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান ভুট্টোকে আটক করেছে পুলিশ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানায়, সকাল 8:45টার দিকে সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন ইতালিয়ান নাগরিক পিয়েরে পারোলারি। এ সময় দিনাজপুরের মির্জাপুর বাস স্ট্যান্ডে হঠাৎ করেই তার উপর হামলা করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে 3 জন আসছেন আমাদের বিআরটিসি কাউন্টারের সামনে। একজন আচমকা মোটরসাইকেল থেকে নামে পিছন থেকে গুলি করে দিয়ে পারে গেছেন। গুলি করছে, ঘুষি মারছে, আর উনি পড়ে গেছেন, তারপর ওনারা পালায় গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন পিয়েরে পারোলারির সহকর্মীরা। কেবল দেখলাম যে ভিতরে গেল, এখন কি আছে আমি জানি না, কি হয়েছে বলতে পারি না, জানাইলো আসলাম দেখতে। যারা বিভিন্ন জায়গা থেকে রুগী নিয়ে আসেন তাহলে ওনাদেরকে উনি দেখাশোনা করেন আর আমাকে রিপোর্ট দেন যে রুগীর এই অবস্থা। চিকিৎসকরা জানান, ডাক্তার পিয়েরের ঘাড়ের পেছন দিকে মারাত্মক জখম রয়েছে। নিশ্চিত করে এখনই কিছু বলা সম্ভব নয়। রোগীর সার্বিক অবস্থা 48 ঘন্টা আগে বলা মুশকিল, কারণ তার হেড ইনজুরি আছে। ঠিক আছে, হেড ইনজুরি পেশেন্ট 48 ঘন্টা আগে বলা মুশকিল। আমাদের এখন মনে হচ্ছে যে এটা বুলেট ইনজুরি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপার। দিনাজপুর জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আসামিদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। আহত পিয়েরে দিনাজপুরের সুইহারি নোভারা মিশনে 35 বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছেন। এছাড়া দীর্ঘ 22 বছর ধরে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি। শুভ সংবাদ, দিনাজপুর।
দেখছেন রাত 11টার সময়। সময় সংবাদে এক সপ্তাহের এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা গেলে অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা। এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দ্রুত বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে বলে মনে করেন তিনি। 3 দিনের সফর শেষে বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা বলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ম্যাক্সিমা। Financial inclusion. Why? First of all, maybe it's actually good to define financial inclusion. What is? আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি স্বচ্ছ হতে হবে। বাংলাদেশে এখনো 31% দারিদ্রতা রয়েছে। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনো পিছিয়ে রয়েছেন। এদেশের প্রায় অর্ধেক মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও মাত্র 3% মানুষের মোবাইলে অর্থ লেনদেনের অ্যাকাউন্ট রয়েছে। একটি কার্যকর এবং নিরাপদ আর্থিক সেবা বাংলাদেশের সমন্বিত উন্নয়ন এবং অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। What do I need? What do I mean by that? গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তাদের সীমা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। একই সঙ্গে প্রচলিত আইন অনুযায়ী সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনজিও ব্যুরোকে সুপারিশ করেছে জাতীয় সংসদের স্থায়ী কমিটি। দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান সুরঞ্জিত সেনগুপ্ত। রাষ্ট্র বা রাষ্ট্রীয় বা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্বন্ধে কেউ যদি কিছু বলে যেটা মানহানিকর, বিদ্বেষমূলক, জনগণে হেয় প্রতিপন্ন হয়, কিছু না রেজিস্ট্রেশন বাতিল করে দিলেই হলো, তারপরে যা ইচ্ছা করবো। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সংশোধন বিল 2015-এর উপরে আলোচনা ও রিপোর্ট, এটা নিয়ে 100টি অঞ্চলে বাংলাদেশ বিভক্ত হবে। সব জায়গায় শিল্প কলকারখানা অবকাঠামো তৈরি করা হবে। এটা রাষ্ট্র টু রাষ্ট্র হতে পারে, ইন্ডিভিজুয়াল টু রাষ্ট্র হতে পারে, কোম্পানি টু কোম্পানি হতে পারে। রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক অন্যান্য সুবিধা বিল 2015-এর উপর আলোচনা ও রিপোর্ট প্রদান। অসাংবিধানিক রাষ্ট্রপতি যারা, তারা এই সুবিধা পাবেন। বৈদেশিক অনুদান, স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম রেগুলেশন বিল। আইন দ্বারা গণমাধ্যমকে চালাতে চায় না সরকার, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সন্ধ্যায় রাজধানীর 5 তারকা হোটেল রেডিসনে দীপ্ত টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি জঙ্গিবাদের দানবদের রুখতে গণমাধ্যম সহ সবার সহযোগিতা কামনা করেন। আমরা গণমাধ্যমের পবিত্রতায় বিশ্বাস করি, প্রসারে বিশ্বাস করি, বিকাশে বিশ্বাস করি। আমরা আইন দ্বারা গণমাধ্যমকে চালাতে চাই না। আমরা মনে করি গণমাধ্যমের প্রত্যেকটা কর্মী এবং কর্তৃপক্ষ তারা বিচার বুদ্ধিতে কোনটা পরিবেশনযোগ্য, কোনটা পরিবেশনযোগ্য নয়, কোনটা সমাজে সমৃদ্ধি আনে, কোনটা বিশৃঙ্খলা তৈরি করে, সেই বিচার বুদ্ধিটা আপনারা প্রয়োগ করবেন, সেইভাবেই সামনের দিকে এগিয়ে যাবেন। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 82টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। সন্ধ্যা 6টার দিকে তাকে আটক করা হয়। শুল্ক কর্মকর্তা জানান, সন্ধ্যা 5:30টার দিকে ওমান থেকে আসা একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাইফুল নামে এক যাত্রী। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে দেহ তল্লাশি করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে তার কোমরে থাকা 2টি ব্যাগ থেকে 82টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 9.5 কেজি ওজনের এই স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে তারপরে আপনার এই গ্রিন চ্যানেল অতিক্রম করা শেষ করার পরে আপনার এই যে এক্সিট পয়েন্টে আমরা ওনাকে আটক করি। তারপরে চার্জ করার সাথে সাথে এই জিনিসটা বের হয়েছে কোমরে বাঁধা অবস্থায়। টোটাল আপনার 82টি পিস, যার পরিমাণ প্রায় আপনার 9.5 কেজি বা আপনার ধরেন এই যে আপনার 9.5 কেজি বলা যায়। হ্যাঁ, আনুমানিক মূল্য আপনার 4 কোটি টাকা হতে চলতেছে। ফ্রান্সে হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আব্দেল হামিদ আবাউদের খোঁজে প্যারিসের সান-দেনি এলাকায় চলা 7 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হয়েছে। বুধবার ভোরে এই অভিযান চলার সময় এক নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। অভিযানে পুলিশের গুলিতে নিহত হন আরও এক সন্দেহভাজন সন্ত্রাসী। এছাড়াও উত্তর প্যারিসে অভিযান চালিয়ে আর অন্তত 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর আগে সিসিটিভির ফুটেজ দেখে প্যারিস হামলায় নবম এক ব্যক্তির জড়িত থাকার কথা জানায় পুলিশ।
শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার আতঙ্কের মধ্যেই বুধবার ভোররাতে গোলাগুলির শব্দে ঘুম ভাঙে উত্তর প্যারিসের বাসিন্দাদের। রাজধানীর সানদেনি এলাকার একটি ভবনে প্যারিস হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী আব্দেল হামিদ আবাউদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় বন্দুকধারীরা। ঘটনাস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ভবনটির বাইরে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনু এবং প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোলিন্স উপস্থিত সাংবাদিকদের জানান, অভিযান চলার সময় এক নারী ভবনের ভেতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলে নিহত হয় সে। এছাড়াও অভিযানে পুলিশের গুলিতে নিহত হয় আরও অন্তত এক সন্দেহভাজন সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে আবাউদকে ধরতে ভোর 4টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ভবনটিতে অভিযান চালায়। ভবনটি থেকে সন্দেহভাজন 7 সন্ত্রাসীকে গ্রেফতার করেছি আমরা। প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছিলাম তাতে আমাদের মনে হয়েছিল আবাউদ ওই ভবনটিতে আত্মগোপন করে থাকতে পারে। তবে অভিযানে আবাউদের ভাগ্যে কি ঘটেছে কিংবা অভিযান চলার সময় আবাউদ ওই ভবনটিতে আদৌ অবস্থান করছিল কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এদিকে বৃহত্তর স্বার্থে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট হতে বিশ্ববাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বুধবার প্যারিসে অনুষ্ঠিত দেশটির নগর মেয়রদের এক সম্মেলনে একথা বলেন তিনি। আমাদের বিভিন্ন মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে মত ও আদর্শগত ভিন্নতা রয়েছে, তবে আমি বলতে চাই পুরো বিশ্বের জন্য হুমকি যারা, সেই আইএস কে ধ্বংস করতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে, তবেই তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। এদিকে প্যারিসে হামলার পর ফরাসি কর্তৃপক্ষ আইএস বিরোধী অভিযান জোরদার করায় ভবিষ্যতে ফ্রান্সে আরো হামলা চালানোর হুমকি দিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। অন্যয় কর্মকার, সময় সংবাদ। অস্ট্রেলিয়া ফুটবল দলের সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করাই প্রমাণ করে সে দেশের ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত ভুল ছিল। এমনটাই মন্তব্য করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সময় সংবাদকে তিনি জানান, অজিরা ওই সিরিজ খেললে টাইগারদের পক্ষেই ফল আসত। তবে আসন্ন টি-20 বিশ্ব আসরের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে বলেও আভাস দিলেন এই বোর্ড পরিচালক। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। বাংলাদেশের নিরাপত্তার প্রশ্ন তুলে গেল সেপ্টেম্বর অক্টোবরে অনেক নাটকীয়তার পর বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর নিরাপত্তার ওই প্রশ্ন থাকলেও ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া ঢাকায় বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেওয়ার কথা জানায়। এমন অবস্থায় দেশটির গণমাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী প্রশ্নের মুখে পড়েন। অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশ সফর করতে পারলে কেন ক্রিকেট দল নয়? এর ব্যাখ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, নিরাপত্তার প্রশ্নে তাদের সিদ্ধান্ত যৌক্তিক ছিল। অথচ নির্বিঘ্নেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2018 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচ খেলে দেশে ফিরেছে সকারুজরা। তাই অজিদের সিদ্ধান্ত নিয়ে এখন উল্টো প্রশ্ন তুলল বিসিবি। অবশ্যই তারা ভুল করলো এবং আমার মনে হয় যে তারা আমাদের ক্রিকেটে একটা স্পট দিয়ে গেছে। এই পর্যন্ত কোনো সময় এত গন্ডগোল আগেও 2014 সালেও এর চেয়ে বড় গন্ডগোল ছিল দেশে, পলিটিক্যাল টার্বুলেন্স ছিল, সেই সময় কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। এতগুলা টিমকে আমরা এখানে হ্যান্ডেল করেছি। এবছর ক্রিকেট আকাশে বাংলাদেশ দুর্দান্ত ও অপ্রতিরোধ্য। তাই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স থেকে শেন ওয়ান পর্যন্ত মন্তব্য করেন, নিরাপত্তার প্রশ্ন অজুহাত মাত্র। টাইগারদের কাছে হারের লজ্জা এড়াতেই সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বোর্ড পরিচালকও বিশ্বাস করেন, অজিরা আসলে ফর্মে থাকা বাংলাদেশ দারুণ কিছু করতে পারত। আমাদের যে এখন যে অবস্থান, যেভাবে আমরা ভালো করছি, আমাদের ক্রিকেট যে লেভেলে আছে, আমরা অস্ট্রেলিয়ার সাথে খুবই ভালো খেলতে পারতাম। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে টি-20 বিশ্ব আসরের পর হয়তো সংক্ষিপ্ত সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসতেও পারে বাংলাদেশে। এমন প্রশ্ন অবশ্য হাওয়ায় উড়িয়ে দেননি এই বোর্ড পরিচালক। যদি এপ্রিলের দিকেও যদি কোনো গ্যাপ থাকে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই। আলোচনা সাপেক্ষে প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত আসামি পক্ষের। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা। সিদ্ধান্ত সাময়িক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সংসদের প্রধানমন্ত্রী। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে সহযোগিতার আহ্বান। দিনাজপুরে গুলিবিদ্ধ ইতালীয় নাগরিককে উন্নত চিকিৎসার জন্য আনা হলো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। জেলা জামায়াতের সেক্রেটারি আটক।
এবং টিআইবির রেজিস্ট্রেশন বাতিলের জন্য এনজিও ব্যুরোকে সংসদীয় কমিটির সুপারিশ। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন সুরঞ্জিত। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।